প্রথমে একটা কমিটমেন্ট দিচ্ছি, আমি কারো ধৈর্যের পরীক্ষা নেব না। আপনারা অনেকদিন সারাদিন ধরে বক্তব্য শুনেছেন। আর আমার একটা সমস্যাও আছে। আমার আগে যে কজন বক্তব্য দিচ্ছে আমার আসলে বলার তেমন কিছু আর নাই, এবং আমার অনেক পয়েন্ট আমাদের প্রধানমন্ত্রী আসে কভার করে ফেলছে। কাজে আমার খুব স্বল্প কিছু কথা বলবো। প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এইখানে 15 থেকে 29 বছর বয়সের মধ্যে কারা কারা আছেন একটু হাত তুলেন প্লিজ। 15 থেকে 29। আপনারা কি জানেন বর্তমান পপুলেশন যে বাংলাদেশের জনসংখ্যার এটা কত পার্সেন্টেজ আপনারা জানেন? যদি বলি কত বলেন, একটা গ্যাস বলেন, কত পার্সেন্ট? কত আপনি বলেন কত পার্সেন্ট? 28%। 4,60,00,000 তরুণ, এটা বিগ নাম্বার। কাজে আপনারা যে শক্তি, আপনাদের শক্তি এটা বড় শক্তি, এবং এটার যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে আপনারা যে পোটেনশিয়াল আছে এটাকে আমাদেরকে দেশ হিসেবে আহরণ করতে হয়, আমাদের কিন্তু ইনভেস্ট করতে হবে। একটা দেশের উন্নয়ন 3 ভাবে হয়, মোটামুটি ভাবে 3 ভাবে। একটা হলো ঋণ করে, দ্বিতীয়ত হলো টাকা ছাপিয়ে, থার্ড হলো বিনিয়োগের মাধ্যমে। আমরা গত 15 বছর কি দেখেছি? একটি ফ্যাসিস্ট সরকার ঋণ করে গেছে, এটার পুরো ভারটা আমাদের উপর দিয়ে গেছে। টাকা ছাপিয়েছে কিন্তু বিনিয়োগ আনতে পারে নাই। আনতে পেরেছে? আনতে পারে নাই। বিএনপি বলছে আমাদের সামনে যাওয়ার পথ হলো বিনিয়োগ, বোথ ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমাদের দেশীয় যারা আছেন এন্টারপ্রেনার তাদের বিনিয়োগ, এবং বাইরে যারা আছে তাদের বিনিয়োগ। কারণ এটাই হচ্ছে টেকসই উপায় সামনে আগানোর জন্য। এখন ইনভেস্টমেন্টের একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে, যেটা দেখবেন অনেকগুলো এফেক্ট হয়। ইনভেস্টমেন্টের বিগেস্ট মাল্টিপ্লায়ার এফেক্ট হচ্ছে কি? কর্মসংস্থান। আপনার একটা ইকোনমিতে যখন ইনভেস্টমেন্ট হয় কর্মসংস্থানের সৃষ্টি হয়। দ্বিতীয় হলো ওয়েলথ ক্রিয়েশন, সম্পদের সৃষ্টি হয়। ইলিগাল সম্পদ না কিন্তু, যেটা আমরা গত 15 বছর দেখছি, লিগাল সম্পদ। সো এই সম্পদের যে সৃষ্টি হয় এইটার মাধ্যমে যে ইকোনমিক গ্রোথটা হয় এটা টেকসই, এটা একটা লনজিভিটি আছে, এটা একটা সাস্টেইনেবিলিটি আছে। বিএনপি বলছে আমরা এই ধরনের একটা গ্রোথ চাই। এখন আমাদের প্রধান অতিথি একটা কথা বলেছিলেন, আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। আমরা কিন্তু প্রত্যেকবার রাজনৈতিক গণতন্ত্রের কথা বলি, তাই না? আমরা বলি রাজনীতিতে আমরা গণতন্ত্র চাই, অবশ্যই আমরা চাই, কিন্তু অর্থনীতি তো গণতন্ত্র দরকার আছে, গণতন্ত্রের চর্চা দরকার আছে, সমতার দরকার আছে। আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আমি ব্যবসাও করি। গত 15 বছর আমি যখনই যে ব্যাংকের কাছে গেছি বেশিরভাগ ক্ষেত্রেও যোগ্য হওয়া সত্ত্বেও আমি লোন পাইনি। কেন? আমার রাজনৈতিক পরিচয়। এবং এখানে আপনারা অনেকে আছেন যারা এটা শিকার হয়েছেন, ঠিকভাবে ব্যবসা করতে পারে নাই আপনাদের রাজনৈতিক পরিচয়ের কারণে। এটা একটা এক্সাম্পল। যখন আপনাদের এই অর্থনৈতিক যে আমাদের এনভায়রনমেন্ট, একটা ল্যান্ডস্কেপ, এখানে যখন সমতা থাকে না, বৈষম্য থাকে, তখন কিন্তু একটা রাষ্ট্র গড়ে উঠতে পারে না, অর্থনৈতিক উন্নয়ন হয় না। কাজে আমাদের দরকার সমতা। অর্থনৈতিক এই যে খাত, এখানে আমাদের দরকার সমতা, যেখানে সকলের অধিকার থাকবে ব্যবসা করার, ফেয়ারলি ব্যবসা করার, এবং নিজেরা চলার একটা ব্যবস্থা থাকবে, ফেয়ারলি, ইকুয়াল অপরচুনিটি ফর অল। আমরা যেন কোনো বৈষম্য এখানে না দেখি। সো আপনারা জানেন রিসেন্টলি একটা বিএনপি আমরা একটা পেপার, আমাদের ইনভেস্টমেন্ট পজিশন পেপার লঞ্চ করেছি কয়েক সপ্তাহ আগে। সেখানে এটা আমরা ক্লিয়ারলি বলেছি যে অর্থনৈতিক খাতে দেয়ার হ্যাজ টু বি ডেমোক্রেটাইজেশন, যেখানে সকলের সমান অধিকার থাকবে এবং সকলের ইকুয়াল অপরচুনিটি থাকবে ব্যবসা করা, সেটা মিডিয়াম বিজনেস হোক, স্মল বিজনেস হোক, অথবা স্মল মিডিয়াম বিজনেস হোক, এন্টারপ্রাইজেস হোক, তারা যেন ব্যবসা করে এগিয়ে যেতে পারে সফলভাবে এবং সৎভাবে। আমার কাছে অনেক তরুণ, হ্যালো, হ্যাঁ,
তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে তোমরা ব্যবসা করার ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করো, তখন তারা আমরা একটা কথা বলে, ভাইয়া ট্রেড লাইসেন্স করতে 10 দিন লাগে, আরটিএস এর আমাদের জয়েন্ট স্টকে গিয়ে কোম্পানি রেজিস্টার করতে 50 দিন লাগে, কথার কথা। এগুলো করতে করতে আমাদের 2-3 মাস পার হয়ে যায়। তখন এরপরে অন্যান্য এই খরচ বিভিন্ন টেবিলে টেবিলে দৌড়াদৌড়ি, একটা ব্যবসা খালি শুরু করার জন্য। বিএনপি বলছে না, একটি রাজনৈতিক সরকারের, মানুষের ম্যান্ডেট নিয়ে আসা সরকার মূল দায়িত্ব হবে কি ব্যবসাকে ফ্যাসিলিটেট করা, ওভার রেগুলেট করা না। আমার কাজ আমার জনগণকে বিভিন্ন ডেস্কে ডেস্কে দৌড়াতে পাঠানো না, তাকে আমার কাজ হবে তাকে সহযোগিতা করা, যেন সহজেই সে ব্যবসাটা করতে পারে। সো আমরা আমাদের এই ইনভেস্টমেন্ট পেপার দেখবেন একটা স্ট্রিম লাইন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলেছি, যেখানে আমাদের বাংলাদেশের উদ্যোক্তারা, যেটা ফরেন হোক এবং এই দেশি হোক, তারা একটা জায়গায় গিয়ে মোটামুটি সব সার্ভিস পাবে এবং তাদের ডেস্কে ডেস্কে দৌড়াতে হবে না। কাজে আমাদের একটা বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, যেখানে আমাদের সকল স্তরের জনগণ সমান সুযোগ পাবে। এই কথা আমরা বলেছি। এখন তরুণদের ব্যাপারে এখানে স্কিলস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমরা আপস্কিলের কথা বলছি, রিস্কিলের কথা বলছি, স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি। আপনারা যদি আমাদের 31 দফাটা পড়েন, ওখানে কিন্তু দুটো সুনির্দিষ্ট রেকমেন্ডেশন আছে। একটা হলো আমাদের তরুণদেরকে স্কিল ডেভেলপমেন্টে, তাদেরকে স্কিলগুলোকে ডেভেলপ করা, যেন তারা কাবিল হয় বিভিন্ন সেক্টরে, এবং দুনিয়া তারা যেখানে যাক তারা যেন কম্পিট করতে পারে এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে। এক। দ্বিতীয় হচ্ছে, আমরা এখানে বলেছি একটা যুব উন্নয়ন নীতিমালার কথা বলা হয়েছে, কিন্তু যেটা একজন বক্তা আগে বলেছেন, এবং এই যুব নীতিমালা করা হবে আমাদের বাংলাদেশের তরুণ এবং যুবকদের মতামতের ভিত্তিতে। কাজে আমরা স্পেসিফিকলি, বিএনপি বিশ্বাস করে তরুণরা হচ্ছে আগামের শক্তি, যে কোনো একটা স্পেসিফিক ধারাই আছে যুব নীতিমালা নিয়ে এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। কারণ আমরা যদি আমাদের তরুণদেরকে বিভিন্ন স্কিলে সুশিক্ষিত না করতে পারি, ওই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার পর যে নতুন নতুন সেক্টরগুলো উন্মোচন হবে, ওখানে কিন্তু তারা আর কাজ করতে পারবে না। কাজে নতুন সেক্টরগুলো উন্মোচন হওয়ার আগেই আমাদের কিন্তু স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। কারণ যখন ইনভেস্টমেন্ট হবে, আমাদের কিন্তু ট্রেডিশনাল সেক্টর, যেটা আমরা কথায় কথায় বলি গার্মেন্টস সেক্টর, ম্যান পাওয়ার, আমাদের এই সেক্টরগুলোর বাইরে হয়ে আসতে হবে। যেমন বর্তমানে আমরা দেখছি আইটি সেক্টর, এআই এর প্রচলন চলে এসছে। বিভিন্ন সেক্টরগুলো কিন্তু গ্র্যাজুয়ালি উন্মোচন হচ্ছে, এবং বর্তমান বিশ্বের সাথে কম্পিট করতে হলে এই সেক্টরগুলোতে আমাদের ভালো করতে হবে, এবং আমাদের এই সেক্টরগুলোর জন্য সুশিক্ষিত ম্যান পাওয়ার লাগবে। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ইনভেস্ট করতে হবে ইন ট্রেনিং, যেখানে আমরা রিস্কিল আপস্কিলের কথাগুলো বলছি। এবং এই স্কিলসগুলা যদি আমরা আহরণ করতে পারি, নতুন নতুন সেক্টরগুলো আমরা খুব সহজে উন্মোচন করতে পারবো। আমরা কিন্তু একটা কথা বলি না, একটা সেক্টরের কথা আমরা প্রায় বলি না, বাংলাদেশের কোন সেক্টরে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট, আমাকে যদি কেউ বলতে পারে কোন সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে, কোন সেক্টর? না, এক্স্যাক্টলি এগ্রিকালচারে 46% লোক এখনো কৃষি কাজ করে। কাজে কৃষি খাত একটা বিশাল বড় সেক্টর, এবং এই সেক্টরের ব্যাপারেও কিন্তু আমরা স্পেসিফিক কিছু রেকমেন্ডেশন দিয়েছি। এখানে আমরা R&D কথা বলেছি, কৃষি খাতের প্রোডাক্টিভিটি বাড়ানোর কথা বলেছি, এবং আমাদের যে এই যে নতুন যে আমরা একটা ইনভেস্টমেন্ট পজিশন পেপার দিলাম, যেখানে কিন্তু আমরা 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছি 18 মাসে। এখানে কিন্তু কৃষিও একটা বিশাল বড় পার্ট, কারণ এমন কিছু সেক্টর আছে যেখানে অনেক মানুষ কাজ করে কিন্তু আমরা জানি না। যেমন ফ্রিল্যান্সিং, বাংলাদেশে কত ফ্রিল্যান্সার আছে আমরা জানি না। এই ফ্রিল্যান্সারকে আমাদেরকে ফর্মাল সেক্টরে নিয়ে আসতে হবে। যারা কৃষক তাদেরকে আমাদের ফর্মাল সেক্টরে নিয়ে আসতে হবে, এবং নিয়ে আসার পরে আমরা দেখব যে কর্মসংস্থান কিন্তু আমাদের খুব দ্রুতই বাড়বে। কাজে স্তরে স্তরে এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। কাজেই আমরা যা বলছি, মূল কাজ আমরা বিদেশি বিনিয়োগ এখানে আনবো, দেশি বিনিয়োগ হবে, এবং একটা বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেমকে আমরা ডেভেলপ করব, যেখানে সকলে সুন্দরভাবে এবং স্বস্তিদায়কভাবে ব্যবসা করতে পারবে। এটা হলো মূল জিনিস, এবং এটা আমরা যদি করতে পারি, আমরা আজকে যে তরুণদের এমপ্লয়মেন্টের কথা বলছি এবং সেক্টরাল ডাইভার্সিফিকেশনের কথা বলছি, ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশনের কথা বলছি, সেগুলো কিন্তু সম্ভব হবে। কাজে আমাদের মাথা রাখতে হবে। এবং শেষ কথা হচ্ছে কি, আমাদের মূল কথা হচ্ছে, আমরা অনেকে বলে, একজন আজকে প্রশ্ন করেছেন যে আপনাদের 31 দফা এটা আছে, আপনি যেটা করবেন এটা নিশ্চয়তা কি?
অথবা বিভিন্ন দফা নিয়ে। মূল কথা হচ্ছে বিএনপি কিন্তু এই দফাগুলা লাস্ট 8 মাসে দেয়নি। বিএনপি এই দফা দিয়েছে 2 বছর আগে। বিএনপি যখন আন্দোলন করছিল তখনও জনগণের জন্য কি করা লাগবে এটা চিন্তা করে এই দফাগুলো নিয়ে কাজ করেছে। কাজে 2023 সালের কিন্তু জুলাই মাসে 31 দফা দেওয়া হয়েছে। তার মানে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশ পরিচালনা নিয়েও চিন্তা করছিলেন এবং আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। কাজেই বাংলাদেশে যদি কোনো একটা দল থাকে যার ভিশন আছে এবং পরিকল্পনা আছে দেশকে নিয়ে পরিচালনা করবে ভবিষ্যতের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি আর বেশি সময় নেব না। আমি জানি আজকে আপনি সারাদিন ধৈর্য ধরে অনেক কথা শুনেছেন। আপনি সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের আজকের দিনটাও সুন্দরভাবে শেষ হবে। সবাইকে ধন্যবাদ।